স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় বললেন ওবায়দুল কাদের। ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ল কয়েকশো ঘর, ৫ সদস্যের তদন্ত কমিটি। করোনায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বেসরকারি স্কুলগুলো এখন ব্যবসা প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ৬ দফার পথ ধরেই মুক্তির সনদ পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু দিয়েছেন মুক্তি, আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলছে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি গণতন্ত্রকে অস্বীকার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে এবং তারা স্বাধীনতা যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা ৭ই মার্চ, ৭ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। জাতির পিতার ৬ দফায় ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। ৬ দফা ছিল বাঙালির বাঁচার দাবি। পাকিস্তানিদের বৈষম্যের হাত থেকে বাঁচতে স্বায়ত্তশাসন চেয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৬৬ সালের ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ৬ দফা উপস্থাপনের পর একাত্ম হয় বাঙালি। ৬ দফা আদায়ে সৃষ্টি হয় গণজোয়ার। ৭ জুনের হরতালে পুলিশের গুলিতে নিহত হন মনু মিয়া, শফিক, শামসুল হক সহ ১১ জন। ৬ দফার পথে জাতির পিতা বাঙালিকে নিয়ে যান মুক্তির যুদ্ধে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিসহ ৬ দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ৬ দফা উপস্থাপনের পর ১৮ই মার্চ রেসকোর্স ময়দানে জনগণের সামনে ৬ দফা তুলে ধরেন বঙ্গবন্ধু। বাঁচার দাবি ৬ দফা পক্ষে সৃষ্টি হয় গণজোয়ার। সারা দেশে ছড়িয়ে পড়ে মুক্তির আন্দোলন। ৭ জুন হরতাল কর্মসূচিতে তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের গুলিতে প্রথম শহীদ হন মনু মিয়া। ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গীতে গুলি চলে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার অধিকার আদায়ের দাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীর কপালে চিন্তার ভাঁজ ফেলে। মূলত যে শোষণের যে হাতিয়ারগুলি ভাঙা এবং দেশ রক্ষার ক্ষেত্রে প্যারামিলিশিয়া গঠন, নৌবাহিনী হেডকোয়ার্টার নিয়ে আসা, এগুলি পাকিস্তানিরা কিছুতেই মেনে নিতে পারে না। তার কারণ তারা মনে করে এই দাবিগুলি হচ্ছে বিচ্ছিন্নবাদী দাবি। ৬ দফা দিয়েই বঙ্গবন্ধু স্পষ্ট করেছিলেন স্বাধীনতার দাবি। বঙ্গবন্ধুর এই ৬ দফা কর্মসূচি, আগরতলা মামলা, আন্দোলন, সংগ্রাম, এর সমস্তই ছিল স্বাধীনতার আন্দোলনের পটভূমি এবং এই মধ্যে দিয়েই কিন্তু স্বাধীনতার বীজ বপন হয় এবং স্বাধীনতার চেতনা মানুষকে উদ্বুদ্ধ করে। ৬ দফার পথেই জাতির পিতা বাঙালিকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। ৯ মাসের মুক্তিযুদ্ধে আসে মুক্তি, আসে স্বাধীনতা, লাল সবুজের বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আবারও আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর সময় কাটাচ্ছে হাজারো মানুষ। আহমদ বাবুর রিপোর্ট।
সোমবার ভোররাত 4টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে বস্তির কয়েকশো ঘর। পুড়ে যাওয়া ঘরে অবশিষ্ট কিছু আছে কিনা খুঁজছেন বস্তির বাসিন্দারা। কেউ বা খুঁজছেন মূল্যবান জিনিসপত্র। সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। দরজায় ডাক দিচ্ছে যে আগুন লাগছে, বের হয়ে দেখি যে ওখানে আর দাঁড়ানোর মতো জায়গা নেই। তখন ওখান থেকে দৌড় দিয়ে রাস্তার উপরে চলে আসছে। আগুন জ্বলতেছে, পরে অমনি খালি ঘুমাতো না, পোলাটা লয় অমনি বেরিয়ে গেছি। বাসা বাড়ি কাজ করে খাই, কিচ্ছু বাইর করতে পারিনি। 1 লাখ টাকার জিনিস আসলে করে সব পুড়িয়ে গেছে, কিচ্ছু বাইর করতে পারিনি, খালি পেন্তনের কাপড়টা লয়ে বেরিয়েছে। এখন এই যে বাঙালি ঠাঙ্গারি পুড়িয়ে ইয়ে হয়ে গেছে গা, বাঙালি ঠাঙ্গারি হইতে আছি আর কি করুম, সব পুড়ে গেছে, জান্ডালে বাড়িস। তবে আগুনের সূত্রপাত নিয়ে বস্তির বাসিন্দারা তেমন কিছুই বলতে পারেনি। 4টা বাজে আমরা তো সবাই ঘুমের ঘরে, পাশের বাসায় ওদিকে গ্যাস থেকে আগুনটা ধরছে। গ্যাসের এখন সার নিবাম কিভাবে? থাকার মতন ওইটুকু জায়গাও নাই, না আত্মীয় স্বজনের বাসাও নাই, এখন রাস্তায় থাকতে হইব। এদিকে কাঠ এবং দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। আনঅথরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটির লাইন আছে, তা আমরা যেটা মনে করছি যে কোনো এই দুটার যে কোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনের কারণ কি সেটা আমরা অনুসন্ধান করে পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় লন্ডভন্ড শিক্ষাসূচি, 1.5 বছর ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হুমকির মুখে পড়েছে গোটা শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন বন্ধ থাকায় বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেনগুলো পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। শিক্ষকরাও পেশা বদল করছেন। করোনাকালে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টে প্রথম পর্ব আজ। করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে সংক্রমণ কিছুটা কমলে শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হলেও দ্বিতীয় ঢেউয়ে আর সম্ভব হয়নি। দেশে প্রায় 40,000 কিন্ডারগার্টেনে শিক্ষার্থী প্রায় 1.25 কোটি। কিন্ডারগার্টেনগুলোর প্রায় সবই ভাড়া বাড়িতে চলে। গত 15 মাস বন্ধ থাকায় একে একে বন্ধ হচ্ছে স্কুলগুলো। বাঁচার তাগিদে পেশা বদল করেছেন শিক্ষকরা। ধলপুর কিন্ডারগার্টেন ও হাই স্কুল, বাইরে সাইনবোর্ডটি থাকলেও ভেতরে বসেছে দোকান। শিক্ষকরা এখন দোকানি। কাপড় আছে, তারপরে 3 পিস আছে, এরপরে প্লাজো, নাম এই জাতীয় আর কি কিছু বেচা কিনা করে মোটামুটি। প্রধান শিক্ষক জানালেন, টিকে থাকতে এছাড়া আর কিছু করার নেই। যে উদ্দেশ্য সময় কাটানো এবং আর্থিক কিছুটা সচ্ছলতা ফিরে আসবে, কিন্তু আসলে সেটা হয়নি। আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মিয়া শেষ বয়সে এসে পড়েছেন বিপাকে। স্কুল তো বন্ধই, কিভাবে চলবো আমরা? ফ্যামিলি 7 জন মেম্বার, কোথা থেকে খাবার আসবো? আমাদের দিকে কে তাকায়? স্কুলের সামনের ফুটপাতে কাপড় বিক্রি করাই যেন নিয়তিন। বাইরে বসলে পুলিশ উঠে বাইরে একদিন 9টা লুঙ্গি নিয়ে গেছে জোর করে। বেশিরভাগ কিন্ডারগার্টেনের অবস্থা একই রকম। বেতন ভাতা না পাওয়ার কারণে একটি বড় বিপদের মধ্যে আছেন। তাদের মধ্যে অনেকেই কায়িক শ্রমে যুক্ত হচ্ছেন। রাজধানীর অনেক স্কুল অনলাইন ক্লাস চালু রাখলেও শিক্ষার্থী একেবারেই কম। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সীমান্ত এলাকাসহ কয়েকটি জেলার বিভিন্ন স্থানে চলছে বিশেষ লকডাউন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে সংক্রমণের হার কিছুটা কমলেও বেড়েছে নাটোরে। এছাড়া চুয়াডাঙ্গার সীমান্তবর্তী 16 গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে রাজশাহী ও সাতক্ষীরায় করোনায় মারা গেছে আরও 13 জন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমালিসা। সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউনের 3য় দিনে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার 47.34%। গোপালগঞ্জ সদরের তেলিভিটা ও কালীভিটা গ্রামে অনির্দিষ্টকালের কঠোর লকডাউন চলছে। গেল 27 মে থেকে উপজেলা প্রশাসন তেলিভিটা গ্রাম সহ আশেপাশের লকডাউন ঘোষণা করে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত ঘেঁষা ১৬ গ্রামে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এর আগে গত ২ জুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়। করোনা বিস্তারে সহায়তা করতে না পারে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে ২ দফায় বিশেষ লকডাউনের শেষ দিন আজ। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী ভাইরাস সংক্রমণের মাত্রা কিছুটা কমেছে। রাজশাহীতে বিধিনিষেধের সময়সীমা ২ ঘন্টা বাড়িয়ে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। কমেছে শনাক্তের হার। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউনের ৫ম দিন চলছে। তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনায় ৪র্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন। মাস্ক পরে চলাফেরা না করলে জরিমানা করা হচ্ছে। নাটোরে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭.৩০%। নাটোর রেড জোনে অবস্থান করলেও লকডাউন না দিয়ে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের লকডাউন প্রত্যাহার করে কঠোর বিধিনিষেধ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিজস্ব অর্থায়নে রাশিয়ার টিকা কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। যৌন নিপীড়ন, অর্থ আত্মসাৎ, সহিংসতা সহ নানা ঘটনায় বিতর্কের মুখে কমিটি বিলুপ্তির ১.৫ মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি সোমবার ঢাকার আল জামায়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের নতুন কমিটি ঘোষণা করেন। মামুনুল হক সহ সাম্প্রতিক সহিংসতার মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নতুন কমিটিতে রাখা হয়নি। বাংলাদেশ ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা মোহতারাম আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির কয়েকজন আছেন, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। স্বাস্থ্য খাতের বাজেট কাঙ্ক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন উন্নয়ন সমন্বয় ও হেলথ ওয়াচের প্রতিনিধিরা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডক্টর আতিউর রহমান স্বাস্থ্য খাতের গবেষণার জন্য বরাদ্দকৃত টাকা খরচে একটি ফাউন্ডেশন গঠনের দাবি জানান। পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় স্বাস্থ্য বাজেট এমনিতেই কম। অপচয়, দুর্নীতি আর বরাদ্দকৃত টাকা অব্যবহৃত থাকায় মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন হেলথ ওয়াচের আহ্বায়ক অধ্যাপক মুস্তাক চৌধুরী। বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দর মূল্যায়ন শীর্ষক আলোচনায় বক্তারা তামাক পণ্য নিরুৎসাহিত করতে আরও দিক নির্দেশনার দাবি জানান। শ্রীলঙ্কার মতো দেশ আমাদের চেয়ে ৪ গুণ বেশি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে। আমাদের দেশে একে তো কম বিনিয়োগ, তার উপর এক বড় অংশ খরচই হয় না। আমরা আশা করেছিলাম যে অর্থমন্ত্রী তার বক্তৃতায় এই বিষয়ে কিছুটা আলোকপাত করবেন। টাকা দিয়ে বাজার থেকে ডলার কিনে নিব, এটা আমরা পদ্মা সেতুতে একই ফর্মুলাতে করছি। কই পদ্মা সেতুতে রিজার্ভ ডলারের কোনো সমস্যা হয়েছে এরকম কথা তো শুনিনি। সুতরাং টিকা কেনার ক্ষেত্রেও কোনো অভাব হবে বলে আমার মনে হয়। এডিবি দিক বা না দিক, রাশিয়ান টিকা যদি এডিবি না দিতে চায়, ওয়ার্ল্ড ব্যাংক না দিতে চায়, আমাদের টাকায় নিব, আমরা আমাদের ডলারে কিনবো। আমরা লালমনিরহাটে ১২১ একর সমতল ভূমিতে চা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বাংলাদেশ চা বোর্ডের সহযোগিতায় চায়ের চাষ করছেন তারা। তাদের সফলতা দেখে অন্য কৃষকরাও চা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তবে স্থানীয়ভাবে প্রসেসিং ফ্যাক্টরি চালু না থাকায় পঞ্চগড় জেলায় চা পাতা বিক্রি করছেন চাষিরা। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুমা লিসা। ২০০৭ সালে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রথমে ১ একর সমতল ভূমিতে চা চাষ শুরু করেন শাহনারা বেগম সোমা ও ফেরদৌস আলম দম্পতি। তাদের দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হন। ২০১৫ সাল থেকে চা বোর্ডের সহযোগিতায় চায়ের আবাদ প্রসার হয়। প্রতি মাসে ১ একর জমি থেকে কৃষকরা ১৫০০ কেজি চা পাতা সংগ্রহ করছেন। বর্তমানে জেলায় ১২১ একর জমিতে ৮২ জন কৃষক চা আবাদ করছেন। তবে স্থানীয়ভাবে প্রসেসিং ফ্যাক্টরি না থাকায় চা পাতা বিক্রি করতে হচ্ছে ১৫০ কিলোমিটার দূরে পঞ্চগড় জেলায়। এতে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
তো লালমনিরহাট হাতীবান্ধার মানুষ চা বাগানের সঙ্গে পরিচিত হতে শুরু করলো। যে সমস্ত কৃষক এক সময় তামাক ছেড়ে দিয়ে চায়ের দিকে আসবে। আমি 4-5 বিঘা জমি সব আমি চা বাগান করব। অনেক শ্রমিক চাকরি করে, তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে। আস্তে আস্তে বাগানও উন্নত হইতেছে, শ্রমিকরা বাড়তেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় 2016 সালে একটি চা প্রসেসিং ফ্যাক্টরি চালু করা হলেও বৈদ্যুতিক সমস্যার কারণে সেটি সচল রাখতে পারছেন না উদ্যোক্তারা। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে অনেকদিন থেকে পড়ে আছে, এই জন্য আমার প্রতি মাসে অনেক টাকা খরচ করে জেনারেটর দিয়ে এই মেশিনগুলোকে সচল রাখার জন্য ট্রায়াল দিয়ে রাখা লাগতেছে। এদিকে লালমনিরহাটে আশানুরূপ ফলন হওয়ায় চা চাষে ঝুঁকছেন কৃষকরা। স্থানীয়ভাবে চারা উৎপন্ন করে তাদেরকে সব নামমাত্র মূল্যে দিচ্ছি, এতে ওনারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন। জেলার চা প্রসেসিং ফ্যাক্টরি চালু হলে কৃষকরা চা আবাদে আরও বেশি উদ্বুদ্ধ হবেন। একসময় লালমনিরহাটের অর্থনীতি চা চাষের উপর নির্ভর করবে, এমনটাই মনে করছে বাংলাদেশ চা বোর্ড। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুরে 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতায় অবিশ্বাসীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় বললেন ওবায়দুল কাদের। 6 দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তি আগুনে পুড়ল কয়েকশো ঘর, 5 সদস্যের তদন্ত কমিটি। করোনায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা, বেসরকারি স্কুলগুলো এখন ব্যবসা প্রতিষ্ঠান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।